আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিলা। আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, চ্যাপ্টারটার নাম হচ্ছে শিলা। তো দেখো, আমাদের যে পৃথিবী পৃষ্ঠ, আমাদের পৃথিবীর যে মাটি, সেটা কি দিয়ে তৈরি না আমরা দেখেছি, সেটা পাথর আর মাটি দিয়ে তৈরি। তো পৃথিবী সৃষ্টির প্রথম অবস্থাতেই কি এরকম শক্ত ছিল পৃথিবী পৃষ্ঠটা? একদমই না। অনেক আগে যখন পৃথিবীর সৃষ্টি হয়নি তখন গোটা পৃথিবীটা ছিল কি তরল তরল এবং তরল তার সাথে উত্তপ্ত, তরল এবং উত্তপ্ত পদার্থ দ্বারা তৈরি ছিল। পরবর্তীকালে যখন পৃথিবী আস্তে আস্তে ঠান্ডা হতে লাগলো, তখন এই তরল উত্তপ্ত পদার্থগুলো কি হলো, কঠিন পদার্থে পরিণত হলো। এই যে কঠিন একটা শক্ত খোলক তৈরি করলো পৃথিবী পৃষ্ঠের বুকে, সেটাই হচ্ছে শিলা। তাহলে কি হলো না, পৃথিবী যখন উত্তপ্ত তরল অবস্থায় ছিল, তারপর আস্তে আস্তে বাতাসের সংস্পর্শে ঠান্ডা হয়ে কি হলো, শক্ত একটা খোলক তৈরি করলো, সেটাই হচ্ছে আমাদের শিলা। এই শিলা আমরা তিন ভাগে ভাগ করি শিলাকে। শিলা সাধারণত তিন প্রকার। একটা হচ্ছে আগ্নেয় শিলা, আর একটা হচ্ছে পাললিক শিলা, আর একটা হচ্ছে পরিবর্তিত শিলা। তাহলে আমরা প্রথম আগ্নেয় শিলা নিয়ে আলোচনা করব। তো এই আগ্নেয় শিলা কোনগুলো না, আমরা যে আগ্নেয়গিরি দেখেছি, আমি বলেছি প্রথমেই যে পৃথিবী সৃষ্টির আদি অবস্থাতে ছিল তরল এবং উত্তপ্ত। তো এখনও যদি আমরা পৃথিবীর গভীরে প্রবেশ করি, তাহলে দেখব সেখানে তরল ম্যাগমা রয়েছে। অর্থাৎ পৃথিবীর তলায় চাপ এবং গভীরতা দুটোই বেশি। পৃথিবীর যত গভীরে যাব, চাপ এবং কি না উষ্ণতা, গভীরতা বাড়ার সাথে সাথে চাপ এবং উষ্ণতা দুটোই বাড়তে থাকে। চাপ এবং উষ্ণতা বেশি হওয়ার জন্য আমাদের ভূপৃষ্ঠের নিচে সমস্ত জিনিস তরল অবস্থায় থাকে, তরল উত্তপ্ত অবস্থায় থাকে। এবার এই তরল উত্তপ্ত জিনিসগুলো কখনো কখনো কোনো আগ্নেয়গিরির মুখ থেকে আমরা দেখেছি সেটা বেরিয়ে আসে অগ্ন্যুৎপাতের ফলে, তাই না? তো তরল উত্তপ্ত পৃথিবীর গভীরে যে অংশটা থাকে তাকে বলা হয় কি না ম্যাগমা। তাকে বলা হয় ম্যাগমা। তাহলে ম্যাগমা কি না, ভূপৃষ্ঠের নিচে যে তরল উত্তপ্ত পদার্থ থাকে তাকে আমরা বলি ম্যাগমা। এই ম্যাগমা কোথা থেকে বেরিয়ে আসে না, আগ্নেয়গিরি ফাটল থেকে এগুলো বেরিয়ে আসে। এবং বেরিয়ে আসার পর কি হয় না, এই ম্যাগমা যখনই বেরিয়ে আসে তখন তাকে আমরা যে তরল পদার্থ হিসেবে দেখতে পাই, তখন তাকে বলা হয় লাভা। কি বলা হয়? লাভা। তাহলে তরল ম্যাগমা যখন পৃথিবীর তলায় থাকলো, তখন সেটার নাম হলো ম্যাগমা। ম্যাগমা আগ্নেয়গিরি ফাটলের মধ্য দিয়ে যখনই বাইরে বেরিয়ে এলো, তখন তাকে আমরা বলি লাভা। এই লাভা কি করে না, বাতাসের সংস্পর্শে আসা তার সাথে সাথে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে কিসে রূপান্তরিত হয় না, আগ্নেয় শিলাতে রূপান্তরিত হয়। তাহলে আগ্নেয় শিলা তাহলে কাকে বলবো না, যখন তরল উত্তপ্ত ম্যাগমা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে বাইরে বেরিয়ে আসে, তখন তাকে লাভা বলা হয়। এই লাভা কি হয় না, বাতাসের সংস্পর্শে আসার সাথে সাথে শক্ত হয়ে জমাট বেঁধে যে শিলায় রূপান্তরিত হয় তাকে বলা হচ্ছে আগ্নেয় শিলা। আগ্নেয় কথাটা দেখো,
অগ্ন্যুৎপাতের সাথে সম্পর্ক বলে এর নামকরণ করা হয়েছে আগ্নেয় শিলা। তাহলে এখন এই আগ্নেয় শিলা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ব্যাসল্ট, আর হচ্ছে গ্রানাইট এবং পিউমিস। আগ্নেয় শিলা 3টে ভাগ, ব্যাসল্ট, গ্রানাইট আর পিউমিস। ব্যাসল্ট শিলা কোনগুলো না, তোমরা অনেকেই দেখেছো রেল লাইনের ধারে যে ছোট ছোট পাথর পড়ে থাকে সেগুলো অ্যাকচুয়ালি ব্যাসল্ট, আর হচ্ছে গ্রানাইট, আর একটা হচ্ছে পিউমিস। এই যে পিউমিস পাথর মানে হচ্ছে, অনেকে এটা পরিচিত একটা নাম আছে, সেটা হচ্ছে ঝামা পাথর। ঝামা পাথর মানে যে পাথরগুলোতে অসংখ্য ছিদ্র থাকে এবং এটা বিভিন্ন কাজে লাগে, যেমন পা ঘষার কাজে লাগে। এই ঝামা পাথরে এই ছিদ্রগুলো থাকে কেন, একটা কোয়েশ্চেন আসে যে পিউমিস পাথরে ছিদ্র থাকে কেন। পিউমিস পাথরে ছিদ্র থাকে কেন প্রশ্নটা হয়, পিউমিস শিলায় ছিদ্র থাকে কেন? দেখো, উত্তপ্ত ম্যাগমা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে পিউমিস পাথর তৈরি হয়। উত্তপ্ত ম্যাগমা যখন জমা হয়ে থাকে তখন কি এর মধ্যে অসংখ্য ফেনা ফেনা হয়ে থাকে। যখন এটা ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে সাথে সাথে যখন শিলায় রূপান্তরিত হয়ে যায়, তখন এই যে ফেনা অংশগুলো ছিল এগুলোতে আসলে গ্যাস ছিল, বিভিন্ন ধরনের গ্যাস ছিল। এই গ্যাসগুলো কি হয় না, ঠান্ডা হয়ে বেরিয়ে যায়, তখন বেরিয়ে গিয়ে সেই জায়গাটায় ছিদ্রে রূপান্তরিত হয়ে যায়। সেই জন্য আমরা ব্যাসল্ট বা গ্রানাইটে দেখতে না পেলেও পিউমিস পাথরে কি দেখতে পাবো, অসংখ্য ছিদ্র দেখতে পাবো। তাহলে কেন না, যখন উত্তপ্ত ম্যাগমা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে পিউমিস শিলায় রূপান্তরিত হয়, তখন সেখানে যে ফেনা থাকে সেই ফেনাগুলো ঠান্ডা হয়ে জমে যাওয়ার কারণে সেখানে যে গ্যাস থাকে গ্যাসগুলো বেরিয়ে যায় এবং সেই জায়গাটা ফাঁকা হয়ে ছোট ছোট ছিদ্রতে রূপান্তরিত হয়। এবার আমরা চলে আসছি পাললিক শিলাতে। দেখো, পাললিক শিলার সাথে যে কথাটা জড়িত সেটা হচ্ছে পলি। না কি হয় না, সমুদ্র, হ্রদ, নদী ইত্যাদির তলায় কি থাকে না, পলি থাকে, তাই না? নদী পাড়েও পলি জমা হয়। তো এই সমুদ্র, হ্রদ, নদীর যে পলি থাকে সেই পলিগুলো সমুদ্র, হ্রদ বা নদীর তলায় জমা হতে থাকে। জমা হতে হতে কি হয় না, সেগুলো একেবারে ভূগর্ভে চলে যায়। ভূগর্ভে চলে যাওয়ার ফলে ভূগর্ভের চাপ তাপ অনেক বেশি, চাপ ও তাপে এই পলিগুলো কিসে রূপান্তরিত হয়ে যায়, কঠিন হয়ে পাললিক শিলায় রূপান্তরিত হয়। তাহলে পাললিক শিলা কিভাবে তৈরি হয় না, সমুদ্র, হ্রদ, নদীর নিচে যে পলি সঞ্চিত থাকে সেই পলিগুলো দীর্ঘদিন কোটি কোটি বছর ধরে সঞ্চিত থাকার কারণে কি হয়, সেখানে প্রচণ্ড পরিমাণে চাপ এবং তাপে সেগুলো জমাট বেঁধে পরিবর্তিত হয়ে কিসে রূপান্তরিত হয়ে যায়, শিলায় রূপান্তরিত হয়ে যায়। সেই শিলাটাকে বলা হচ্ছে পাললিক শিলা। যেহেতু পলি থেকে পাললিক শিলা তৈরি হয়, এই জন্য নাম দেওয়া হয়েছে পাললিক শিলা। এই পাললিক শিলার ভাগগুলো আমরা দেখি। পাললিক শিলাকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে বেলে পাথর, 2 হচ্ছে শেল, আর নাম্বার 3 হচ্ছে চুনা পাথর। তাহলে পাললিক শিলার 3 ধরনের উদাহরণ পেলাম, বেলে পাথর, শেল আর চুনা পাথর। এবার এই যে পাললিক শিলা, একটা প্রশ্ন আসে, পাললিক শিলাতে জীবাশ্ম দেখা যায় কেন? পাললিক শিলাতে জীবাশ্ম বা ফসিল দেখা যায় কেন? আমরা পরবর্তীকালে এই চ্যাপ্টারেরই ফসিল নিয়ে যখন আলোচনা করব তখন ডিটেলসে বলবো। তার আগে বলি, জীবাশ্ম বা ফসিল কেন একমাত্র পাললিক শিলায় দেখা যায়? কারণ সমুদ্র, হ্রদ, নদী ইত্যাদির তলায় যে সমস্ত জীবজন্তু অর্থাৎ মাছ বা ছোটো ছোটো প্রাণী, গাছ ইত্যাদি থাকে, তারা মাটির তলায় কি হয় না, অত্যধিক চাপ তাপে কি হয় না, পাললিক শিলার মধ্যে জমা হয়ে যায়। জমা হয়ে পরবর্তীকালে তাদের ওই জমা হওয়া দেহটি
ওই পাথরের মধ্যে ছাপ ফেলে চলে যায়, আংশিক বা সম্পূর্ণ। এই যে ছাপ দেখতে পাই আমরা, সেটাই হচ্ছে জীবাশ্ম বা ফসিল। অর্থাৎ মাছ বা ছোট গাছ ইত্যাদি কি হয় না, পাললিক শিলার সাথে সাথে চাপ ও তাপে মৃত দেহাবশেষ তাতে সঞ্চিত হয়ে জমাট বেঁধে যায়। পরবর্তীকালে কি হয়, যখন মাংস টাংস ইত্যাদিগুলো গলে যায়, তখন তার দেহের আকৃতি বা ছাপটা কি হয়, ওই পাললিক শিলার মধ্যে থেকে যায়। এই জন্যই একমাত্র পাললিক শিলাতে জীবাশ্ম বা ফসিল আমরা দেখতে পাবো। যেমন মাছের জীবাশ্ম দেখতে পাবো, বিভিন্ন ছোটো ছোটো গাছের জীবাশ্ম দেখতে পাবো, শামুকের জীবাশ্ম দেখতে পাবো ইত্যাদি আমরা এখানে দেখতে পাবো। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে পরিবর্তিত শিলা। পরিবর্তিত নামটার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে এটা একটা কোনো কিছু পরিবর্তন হয়ে তৈরি হচ্ছে, তাই না? পরিবর্তন হয়ে তৈরি হচ্ছে মানে কি, এখানে আগ্নেয় শিলা ও পাললিক শিলা, এই দুই প্রকার শিলায় পরিবর্তিত হয়ে গিয়ে, অর্থাৎ এই শিলাগুলোর রাসায়নিক পরিবর্তন ঘটে একটা অন্য পদার্থে রূপান্তরিত হয়। আমরা জানি রাসায়নিক পরিবর্তন ঘটলে সেই পদার্থটা অন্য পদার্থে রূপান্তরিত হয়ে যায় এবং অন্য ধর্ম বিশিষ্ট পদার্থে রূপান্তরিত হয়, তাই না? তো এক্ষেত্রেও কি হয়, আগ্নেয় শিলা এবং পাললিক শিলা কিভাবে পরিবর্তিত হয় না, প্রচণ্ড চাপ, তাপ ইত্যাদির কারণে কি হয় না, রাসায়নিক পরিবর্তন ঘটে যায়। রাসায়নিক পরিবর্তন ঘটে যে এক বিশেষ প্রকার শিলায় রূপান্তরিত হয় তাকে রূপান্তরিত শিলা বা পরিবর্তিত শিলা বলবো। তাহলে পরিবর্তিত শিলা কিন্তু আগ্নেয় শিলা ও পাললিক শিলারই রূপভেদ, তাই না? এবার দেখো এই রূপান্তরিত শিলা বা পাললিক শিলার উদাহরণগুলো কি কি পাবো, বা এদের ভাগগুলো হচ্ছে, এক হচ্ছে মার্বেল পাথর। এটা প্রত্যেকে জানো, মার্বেল পাথর আমাদের ঘরের মেঝেতে বসানো থাকে, তাই না? এই মার্বেল পাথর কিন্তু অ্যাকচুয়ালি কি ছিল বলো তো, না এটা ছিল চুনা পাথর। এই চুনা পাথর পরিবর্তিত হয়ে মার্বেল পাথরে রূপান্তরিত হয়েছে। তাহলে এটা চুনা পাথর পরিবর্তিত হয়ে, কারণ আমরা আগেই বলেছি যে পরিবর্তিত শিলা হয় আগ্নেয় শিলা নয়তো পাললিক শিলার পরিবর্তন হয়ে তৈরি হবে। তাহলে চুনা পাথর কার উদাহরণ পেয়েছিলাম বা কার ভাগ, না পাললিক শিলার ভাগ। তাহলে চুনা পাথর এই পাললিক শিলাটা মার্বেল পাথরে রূপান্তরিত হয়েছে। স্লেট পাথর, তো এই স্লেট কি না, এটাও পাললিক শিলা রূপান্তরিত হয়েই তৈরি হয়েছে। সেল যে পাললিক শিলাটা আমরা ভাগ পেয়েছিলাম, এই সেল নামক পাললিক শিলা কিসে রূপান্তরিত হয়েছে না, স্লেটে রূপান্তরিত হয়েছে, স্লেট পাথরে রূপান্তরিত হয়েছে। এরপরে আসছি যে ভাগটা, তার নাম হচ্ছে নিশ। নিশ কোথা থেকে তৈরি হয়েছে, এই নিশ কিন্তু আমরা আগ্নেয় শিলার রূপান্তরিত ভাগ। আগ্নেয় শিলা গ্রানাইট, এই আগ্নেয় শিলাটা রূপান্তরিত হয়ে কিসের পরিবর্তিত হয়েছে না, নিশে। তাহলে পরিবর্তিত শিলার উদাহরণ কি পেলাম, মার্বেল পাথর, স্লেট পাথর এবং নিশ পাথর। তোমাদের যদি প্রশ্ন হয় যে মার্বেল পাথর কিসের পরিবর্তিত রূপ, তখন বলতে হবে চুনা পাথরের। তার মানে প্রত্যেকটার কিসের পরিবর্তিত রূপ সেটাও আমাদেরকে মনে রাখতে হবে। সেলের পরিবর্তিত রূপ হচ্ছে স্লেট। তাহলে স্লেট কোথা থেকে তৈরি হয়েছে না, সেল থেকে। নিশ এর কোন শিলা পরিবর্তিত হয়ে তৈরি হয়েছে না, গ্রানাইট শিলা। তাহলে এই পেলাম আমরা শিলার ভাগ, আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা এবং এদের উদাহরণ। এবার আমরা যে টপিকটা জানবো সেটা হচ্ছে খনিজ পদার্থ ও আকরিক। খনিজ পদার্থ বা খনিজ পদার্থ ও আকরিক। দেখো প্রকৃতিতে আমরা যে বিভিন্ন ধাতুগুলো পাই, সেই ধাতুগুলো কি হয় না, বিভিন্ন ধরো আমি একটা খনি থেকে ধাতু তুললাম, সেই ধাতুটা কিন্তু পুরোপুরি শুদ্ধ অবস্থায় পাই না, তার সাথে অনেক কিছু মিশ্রিত অবস্থা থাকে, অর্থাৎ আমরা সেগুলোকে যৌগ অবস্থাতে পাই।
যৌগ মানে সেখানে আরও অনেক বিভিন্ন ধরনের মৌল একসঙ্গে যুক্ত অবস্থায় থাকে, যৌগ অবস্থায় পায়। তো প্রকৃতিতে এই বিভিন্ন ধাতু বিভিন্ন ধরনের যৌগের সঙ্গে যুক্ত অবস্থায় যে থাকে একেই আমরা ধাতুর খনিজ বলি বা মিনারেল বলি। তাহলে ধাতুর খনিজ বা মিনারেল কাকে বলবো না, যদি আমরা সংজ্ঞা হিসেবে বলি তাহলে বলবো না প্রকৃতিতে বিভিন্ন ধাতুর নানান যৌগ কি হয় না বালি, মাটি, ইত্যাদির সঙ্গে মিশ্রিত অবস্থায় থাকে। মিশ্রিত অবস্থায় পাওয়া যায়। এদেরকেই, এই যে মিশ্রিত পদার্থ, এদেরকেই আমরা বলবো খনিজ বা মিনারেল। খনিজ বা মিনারেল। তাহলে খনিজ বা মিনারেল ক্লিয়ার হলো না? বিভিন্ন ধাতু, আমরা প্রকৃতিতে অনেক ধাতু, সোনা, রূপা, অ্যালুমিনিয়াম, লোহা ইত্যাদি যে ধাতুগুলো পাই, সেই ধাতুগুলো যখন খনি থেকে তোলা হয় তখন কি হয়, সেটা বিভিন্ন বালি, মাটি ইত্যাদি বিভিন্ন নোংরা পদার্থের সাথে মিশ্রিত অবস্থায় থাকে। যে পদার্থগুলো মিশ্রিত থাকে তাদেরকে আমরা বলি খনিজ বা মিনারেল। এবার এই খনিজ বা মিনারেল থেকে মেন ধাতুটাকে আমরা বের করব। তাহলে এই খনিজ থেকে যে মূল ধাতু, সেই ধাতুটাকে নিষ্কাশন করার যে পদ্ধতি বা পৃথক করার যে পদ্ধতি, তাকে আমরা বলছি কি না ধাতু নিষ্কাশন। ধাতু নিষ্কাশন তাহলে কি বোঝা গেল না ধাতু নিষ্কাশন কি না খনিজ পদার্থ থেকে মূল ধাতুকে শুদ্ধ করার যে পদ্ধতি তাকে বলা হচ্ছে ধাতু নিষ্কাশন। তাহলে খনিজ পদার্থ ধাতু নিষ্কাশন হলো। এরপরে যে টপিকটা সম্পর্কে জানতে হবে সেটার নাম হচ্ছে কি আকরিক, তাই না? এই যে আকরিক, তাহলে আকরিক কি? আকরিক হচ্ছে আমরা যে খনিজ থেকে বিভিন্ন ধরনের খনিজ পাবো, সেই খনিজ থেকে যে খনিজটা থেকে ধাতুকে খুব সহজে এবং খুব সস্তায়, অত্যধিক পয়সা খরচা না করে সহজে এবং সস্তায় ধাতুতে রূপান্তরিত করতে পারবো, তাকেই বলবো ধাতুর আকরিক। অর্থাৎ কি লিখতে পারি বা কি বলতে পারি না যে খনিজ থেকে ধাতুকে সহজে ও সস্তায় কি করা যায়, সহজে ও সস্তায় নিষ্কাশন করা বা বের করা সম্ভব, তাকে কি বলবো আকরিক বলা হয়। তাকে ধাতুর আকরিক বা এর আর একটা নাম আছে ওর। ঠিক আছে, আকরিক ভালো করে লিখিয়ে, ওরটা ও আর ই বা ওরও বলা হয় আকরিককে। তাহলে আকরিক কাকে বললাম না যে খনিজ কাকে বলে বোঝা গেছে। এবার আকরিক হচ্ছে যে খনিজ থেকে ধাতুকে আমরা সহজে এবং সস্তায় বের করে নিতে পারবো, তাকে আমরা ধাতুর আকরিক বলবো বা ওর বলবো। এরপরে আমরা বিভিন্ন ধাতু এবং তাদের প্রধান আকরিক এবং তাতে কি কি মৌল মিশ্রিত থাকে সেগুলো সম্পর্কে জানব। এবার আমরা কতকগুলো ধাতু এবং তাদের প্রধান আকরিক, তাতে কি কি মৌল থাকে সেগুলো আমরা জানি। দেখো, লোহা এর প্রধান আকরিক হচ্ছে হেমাটাইট। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে, শর্ট কোশ্চেন, যে লোহার প্রধান আকরিকের নাম কি না হেমাটাইট। এতে কি কি মৌল থাকে না লোহা আর অক্সিজেন। এই লোহা আর অক্সিজেন এগুলো থেকে, যেহেতু হেমাটাইট থেকে আমরা সহজে লোহাকে পেতে পারবো, সেই জন্য এটা প্রধান আকরিক। কারণ অক্সিজেনটা বাদ দিলেই কি পেয়ে যাব, লোহা।
সেই জন্য লোহার প্রধান আকরিকের নাম হচ্ছে হেমাটাইট। আমরা আকরিক বলেছি যেখান থেকে সহজে এবং সস্তায় আমরা মূল ধাতুকে পাবো। ঠিক আছে, নেক্সট আসছি অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম হচ্ছে কি বক্সাইট। এই বক্সাইটে কী কী মৌল থাকে দেখো, অ্যালুমিনিয়াম আর অক্সিজেন। তাহলে এখান থেকে অক্সিজেন বাদ দিলে অ্যালুমিনিয়াম পেয়ে যাব। তাহলে এই আকরিক থেকে আমরা সহজেই অ্যালুমিনিয়ামকে পেয়ে যাচ্ছি। তাহলে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম কি হলো বক্সাইট। এতে কি কি থাকে, অ্যালুমিনিয়াম আর অক্সিজেন। নেক্সট হচ্ছে যে ধাতুটা সেটা হচ্ছে তামা। তামার প্রধান আকরিকের নাম হচ্ছে কপার গ্লান্স। এই কপার গ্লান্সে কী কী থাকে, তামা আর সালফার। দেখো যদি আমি এখান থেকে সালফার বাদ দিই তাহলে তামা সহজেই পেয়ে যাব। এই জন্য তামার প্রধান আকরিকের নাম হচ্ছে সালফার। এরপরে আমি তোমাদেরকে যে কনসেপ্টটা দেব সেটা হচ্ছে সংকর ধাতু। সংকর ধাতু বা মিশ্র ধাতু। সংকর ধাতু কি না, নামটার মধ্যে বুঝতে পারছি যে অনেকগুলো ধাতু একসঙ্গে মিশ্রিত। শুধু ধাতু না, ধাতু এবং অধাতু। তার মানে ধরো লোহা, তামা, অ্যালুমিনিয়াম ইত্যাদি তো ধাতু পেয়েছি। এই ধাতুর সাথে ধরো অন্য কোনো অধাতু, এটা বিশেষ মাত্রায় আমরা যদি তাদেরকে মিশিয়ে দিই এবং মিশিয়ে সেটাকে অবশ্যই গলিয়ে দিতে হবে, তবে তো সেটা মিশবে। ধাতু যেহেতু শক্ত কঠিন পদার্থ, ধাতুর সঙ্গে বিভিন্ন ধরনের অধাতু কি করব না, নির্দিষ্ট মাত্রায় কি করব, তাদেরকে মিশিয়ে গলিয়ে যে মিশ্রণটা পাবো তাকে আমরা বলবো সংকর ধাতু বা মিশ্র ধাতু। তা এই সংকর ধাতু দু একটা উদাহরণ বলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। ধরো আমি তোমাকে বললাম যে পিতল, বাড়িতে অনেকেই পিতলের জিনিস দেখেছো তাই না? এই পিতল কিন্তু মূল ধাতু নয়। এই পিতলের মধ্যে দুই রকমের জিনিস একসঙ্গে থাকে, একটা হচ্ছে তামা এবং দস্তা। তাহলে এই তামা আর দস্তা একত্রে তৈরি করছে পিতল। তোমরা ইতিহাসে ব্রোঞ্জের কথা শুনেছ, সেই ব্রোঞ্জ কী দিয়ে তৈরি জানো? এই ব্রোঞ্জের মধ্যেও থাকে তামা আর টিন। এই তামা আর টিন একত্রে মিশ্রিত করে তৈরি করা হয় ব্রোঞ্জ। এগুলো সব হচ্ছে সংকর ধাতু। এছাড়াও সংকর ধাতু মানে আর একটা ভালো উদাহরণ তোমরা দেখবে ফিউজের তার, তারপরে রাংঝাল এটা প্রশ্ন আসে, এটা কি না, এটা এক ধরনের সংকর ধাতু। এই রাংঝাল কি করা হয়, যে বিভিন্ন জায়গায় রং করার যে জায়গা সেখানে ঝাল দিতে কাজে লাগে। তো পিতল হচ্ছে তামা দস্তা, ব্রোঞ্জ, তামা, টিন ইত্যাদি মিশিয়ে তৈরি হয়। তার মানে দেখো এগুলো সব সংকর ধাতু। তাহলে এই সংকর ধাতু আমরা তৈরি করছি কেন? ধরো লোহার একটা সংকর ধাতুর নাম আমি বলছি, তার নাম হচ্ছে স্টেনলেস। খুব নামটা পরিচিত, এখন সবাই বলে স্টেনলেস স্টিল। স্টেনলেস স্টিল কি অ্যাকচুয়ালি? এই ধরো যদি তুমি একটা লোহার পাত্র ব্যবহার করো, সেই লোহার পাত্রটা কি হবে না, তুমি ইউজ করতে করতে দেখবে কয়েকদিন পরে সেটাতে মরচে ধরে গেছে। আবার যদি দেখো যে তুমি একটা তামা বা কোনো কিছু জিনিস ইউজ করছো, সেটা দেখবে কেমন মানে শ্যাওলা ধরার মতো সবুজ সবুজ হয়ে গেছে। এগুলো কেন হয়? এরা আসলে বিভিন্ন ধাতুগুলো বিভিন্ন পদার্থের সঙ্গে, প্রকৃতিতে যে পদার্থ থাকে তাদের সাথে রাসায়নিক বিক্রিয়া করে নিজেদেরকে পরিবর্তিত করে নেয়। তো এটা যাতে না হয় সেই জন্য কি হয়, লোহাতে আমি লোহার বাসন ব্যবহার না করে লোহার সঙ্গে যদি আমি ক্রোমিয়াম মিশিয়ে দিই, তাহলে কি তৈরি হয়ে যাবে, স্টেনলেস স্টিল। যেটা জল, তুমি বাতাস যাই দাও না কেন, স্টেনলেস স্টিল কিন্তু কখনোই জং ধরে না। সেই জন্য আমরা এই সংকর ধাতুর সুবিধা কি বুঝতে পারছি, সংকর ধাতু তৈরি করলে সেটা অনেক টেকসই হবে এবং সেটা আমাদের অনেক দিন ব্যবহার উপযোগী হবে। ঠিক একইভাবে ইস্পাত, বিভিন্ন ব্রিজ তৈরি করতে বা বিভিন্ন শক্ত কোনো জিনিস তৈরি করতে আমরা কিন্তু ইস্পাতের ব্যবহার করি। এই ইস্পাত কী দিয়ে তৈরি হয় না, লোহা আর তার সাথে আমরা কার্বন যদি যোগ করে দিই, লোহা এবং কার্বন একসাথে মিশ্রিত অবস্থায় তৈরি করা হয় কি ইস্পাত। যে ব্রিজ তৈরি করা হয়, দেখবে লোহার ব্রিজ হলে সেটা কিন্তু দীর্ঘদিন টেকসই হবে না, ভেঙে যাবে ভারী যানবাহন যাতায়াতের কারণে। কিন্তু ইস্পাত দিয়ে যদি তৈরি করা হয়, লোহার সাথে কার্বন মিশিয়ে যে সংকর ধাতুটা তৈরি হয় সেটা হচ্ছে ইস্পাত। তাহলে আমরা সংকর ধাতুর কি সুবিধা সেটা আমরা জানলাম।
তাহলে আজকের এই টপিক থেকে আমরা কী কী জানলাম? শিলার ভাগ জানলাম, শিলার কতগুলো ভাগ, তাদের কি সংজ্ঞা, খনিজ পদার্থ এবং আকরিকের সম্পর্কে জানলাম এবং সংকর ধাতু সম্পর্কে জানলাম। তাহলে এগুলোই তোমাদের পড়া রইল, এখান থেকে তোমরা সমস্ত পড়াটা তৈরি করে নেবে।